আল্লাহ আপনাকে কী দিয়ে বানিয়েছে বলেন তো? আপনার শরীরে মনে হয় গন্ডারের চামড়া, তাই কথা গায়ে লাগে না। আপনাকে নিষেধ করি না আমার সামনে আসার জন্য, আর এসব আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। হয় আপনি আমার সামনে আসবেন না, নয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ইফাজ অতসীর কথার কোনো ভ্রুক্ষেপ না করে একটা চেয়ার টেনে বসে পড়ল। নীলু সুমু দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অতসী রেগে নিচের রুমে চলে গেল। ইফাজ ভাইয়াকে আপু এত কিছু বলে গেল, তাও একটু রাগ করেনি। আমি তো দোষ করেছি, তাই যাই বলুক মাথা পেতে নিতে হবে। আচ্ছা ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে আসুন, টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। ইফাজ ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে অতসীকে ডাকলো, কিন্তু অতসী কোনো সাড়া শব্দ নেই। শিমু যাও তো, অতসীকে ডেকে নিয়ে এসো। ইফাজ বলতে শিমু অতসীর রুমের দিকে যায়। বাহির থেকে কয়েকবার ডাকে, কিন্তু এবারও অতসী কোনো সাড়া দিল না। বেশ কিছুক্ষণ ডাকার পর অতসীর মা এসে বলল, তুই যা, আমি দেখছি। অতসী, তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলব? দরজা খুলেই অতসী উত্তর দিল, কোথাও কি আমাকে শান্তি দিবা না? ইফাজ ডাকলো, শিমু ডাকলো, তুই তো সাড়া দিলি না কেন? ইচ্ছে করেনি তাই। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। কোনো বেয়াদবি করিনি মা, শুধু যেটা প্রয়োজন সেটাই বললাম। চল আমার সাথে। কোথায়? অতসীর মা অতসীর হাত ধরে খাবার টেবিলে নিয়ে যায়। অতসীর মা প্লেটে খাবার নিয়ে অতসীকে খাইয়ে দিতে লাগে। অতসী আর কথা বলল না, খেয়ে নিল। ইফাজ আর চোখে অতসীকে দেখছে আর ভাবছে, কখনো কি মেনে নিবে আমাকে? ভুলিয়ে দিতে পারবো তো সব কষ্ট? এসব ভাবছে আর খাচ্ছিল। অতসী খাবার হাফ রেখে পানি খেয়ে আবার নিজের রুমে চলে গেল। অতসী রুমে গিয়ে একটা বই হাতে নিয়ে বসে পড়ল। বরাবরই বই পড়তে ভালো লাগে, এতদিন এত ঝামেলার কারণে পড়তে পারেনি। ইফাজ খাবার খেয়ে অতসীর রুমে ঢুকলো। অতসী বই পড়ছে দেখে চুপটি করে বিছানার সাইডে বসে পড়ল। কয়েকবার আস্তে করে ডাকও দিল, কিন্তু অতসী বই পড়ায় এতটাই মগ্ন ছিল যে ইফাজের কথা কান অবধি পৌঁছয়নি। এবার ইফাজ অতসীর কানের কাছে গিয়ে বলল, এই যে রানী, ডাকছি আপনাকে, শুনেন না কেন? কতবার বলবো, আপনার ছায়াও আমার সহ্য হয় না। আপনাকে দেখলেই আমার থাপ্পড় দিয়ে রুম থেকে বের করে দেওয়া আর আগুনে পুড়িয়ে দেওয়া মনে হয় পড়ে যায়। অতসী, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? না, কখনোই ক্ষমা করা যায় না। ধরে নিলাম আপনি তানিয়া বেগমের কথায় আমার সাথে এমন ব্যবহার করেছেন, কিন্তু একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? আপনার ভেতরে মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আপনি পশুর সমান। এমন একজন মানুষের সাথে কি করে সংসার করব বলতে পারেন? ইফাজ নিচের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি নিচে পড়ছে। সত্যিই তো, কতটা হিংস্রতা ছিল মনে। কিভাবে এমন করতে পারলো? কাউকে অন্ধবিশ্বাস করে তার কথায় মনুষ্যত্বহীন হয়ে গেল। ভুল হয়েছে অতসী, আমি জানি আমি অনেক ভুল করেছি। তাও যদি পারো তাহলে আমাকে মাফ করে দিও। কথাগুলো বলে ইফাজ রুম থেকে বের হয়ে যায়। ইফাজ যাওয়ার সাথে সাথে অতসী আবার বই পড়ায় মনোযোগ দিল। বইটা পড়া শেষ করতে করতে প্রায় রাত 10টার মতো বেজে গেল। পড়ার ফাঁকে শিমুকে বলেছিল খাবারটা রুমে দিয়ে যাওয়ার জন্য। শিমু খাবার রুমে রেখে গিয়েছে। অতসী উঠে খাবার খেয়ে ঘুমাতে যাবে, ঠিক তখনই ইফাজ এসে কিছু না বলে পাশে শুয়ে পড়ল। ইফাজকে দেখে অতসীর মেজাজটা বিগড়ে গেল। আপনি এখানে আসলেন কেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনার নিজের বাসায় যান। আমার বউ রেখে আমি কোথাও যাব না। আমার রুম থেকে বের হয়ে যান। বললাম তো, আমার বউ বাচ্চা রেখে কোথাও যাব না। তাহলে আমি রুম থেকে চলে যাচ্ছি। আচ্ছা, আমি ফ্লোরে শুয়ে পড়ছি, তাও রাতের বেলায় কাউকে জাগানোর প্রয়োজন নেই। হ্যাঁ, এটাই আপনার জন্য সঠিক জায়গা। আমাকেও নিচে শুতে হয়েছিল আপনার জন্য। এখন দেখেন কেমন লাগে। অতসী এটুকু বলে উপরে থাকা একটা বালিশ নিচে ছুঁড়ে মারল। অতসীর ভাবে শুয়ে পড়ে।
সকালবেলা ফজরের আজান হতেই অতসীর ঘুম ভেঙে যায়। অতসী উজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। অতসী 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে পাশে তাকাতেই দেখে ইফাজও নামাজে দাঁড়িয়েছে। এটা দেখে অতসীর মনে মনে একটা ভালো লাগা কাজ করে। অতসী দেরি না করে আবার 2 রাকাত ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে পড়ে। নাস্তায় প্রায় শেষ। ঠিক সেই মুহূর্তে মা বলে উঠল, অতসী রেডি হয়ে নে, তোকে নিয়ে এক জায়গায় যাব। কেন? কোনো কিছু না ভেবেই বলে দিলাম, যাব না আমি। যেটা বলেছি ওইটা কর। যাব না বলছি তো, শরীরটা আমার ভালো লাগে না। তোর তো খাবার চাই না, তাই না? তুই রেডি হয়ে নে, নয়তো এভাবেই নিয়ে যাব। খাবার শেষ করে রুমে আসতেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু মায়ের সাথে কোথাও যেতে হবে, তাই আর ঘুমালাম না। মুখে এক রাজ্য বিরক্ত নিয়ে বোরকাটা পরে নিলাম। বাড়ি থেকে বের হতেই দেখলাম ইফাজের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা দেখে মাকে প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছি? দেখতেই তো পাবি। কোথায় নিয়ে যাচ্ছ বলতে প্রবলেম কি? গাড়িতে উঠে বস। কিছুক্ষণের মধ্যেই একটা হসপিটালের সামনে এসে গাড়ি থামলো। গাড়িতে থেকে নামতেই দেখলাম ইফার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম হয়তো ডক্টর দেখানোর জন্য নিয়ে এসেছে। আমাকে এটা বললেই পারত, এভাবে না বলে কেন নিয়ে এসেছে? ডক্টর দেখানোর পরপরই চেক আপ করতে বলল। চেক আপ করে ডক্টর আবার দেখিয়ে গাড়িতে এসে বসলাম। ইফাজ ওষুধ কিনতে গিয়েছে। ওষুধগুলো কিনে সোজা ইফাজদের বাসার সামনে এনে গাড়ি দাঁড় করায়। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এটার জন্যই কে নিয়ে এসেছিল আমাকে? অতসী, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে তোর মন চাইলে শ্বশুরবাড়িতে আসবি আর মন না চাইলে আসবি না। ইফাজ অনেক ক্ষমা চেয়েছে, আমি তো ক্ষমা করিনি। ক্ষমা করা মহৎ গুণ। আর একটু ভুল হলে চড় থাপড় দেওয়া, কারোর সাথে কথা বলার জন্য আগুন দিয়ে শরীর পুড়িয়ে দেওয়া কি মা? এগুলো ভুল ছিল। যে ভুল করেছে ওই ভুলের ক্ষমা হয় না। মেয়েদের অনেক কষ্ট করে সহ্য করে স্বামীর বাড়িতে থাকতে হয়। আমি থাকবো না। তাহলে যা, চলে যা। এসব আর আমাকে ভালো লাগছে না। মুক্তি দে এসব ঝামেলা থেকে আমাকে। এটা বলে মা চলে গেল। আমি আর কোনো কথা বললাম না। সিদ্ধান্ত নিলাম আজকে রাতে কোথাও চলে যাব। কখনো থাকবো না এই কালপিটের সাথে। আমাকে যতটা কষ্ট দিয়েছে তা আমি কখনো বলতে পারবো না। এই মানুষটার সাথে একই ছাদের নিচে থাকা সম্ভব নয়। অতসী, চলো, আমাকে বাসায় রেখে আসো। শুধু শুধু কথা বাড়িও না। ওই বাসায় তোমার থাকতে প্রবলেম হবে। কোনো প্রবলেম হবে না। তুমি জানো, 1000বার বললেও আমি তোমাকে আর ওই বাসায় যেতে দিব না। বুঝতে পারলাম বলেই কোনো কাজ হবে না, তাই আর কোনো কথা না বললাম না। বাসার ভেতরে চলে গেলাম। আমি বাসার ভেতরে ঢুকতেই রানু দৌড়ে আসলো। নতুন বউ, তুমি আসছো? জানো, তুমি এতদিন ছিলে না, আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট হবে কেন? তুমি আমার বাবার বাড়িতে চলে যেতে, আমিও তোমাকে দেখতাম, তুমিও আমাকে দেখতে। আপনাকে না বললাম আমার এই বাড়ি থেকে আপনি চলে যান? তারপরও কেন এখান থেকে গেলেন? ইফাজের চিৎকার চেঁচামেচিতে আমি পেছনে ঘুরে তাকাতেই দেখলাম তানিয়া বেগমকে ইফাজ কথাগুলো শোনাচ্ছে। প্রতি উত্তরে তানিয়া বেগম চুপটি করে দাঁড়িয়ে আছে। কথা বলছেন না কেন? বাবা, আমাকে মাফ করে দে, আমি তোদের ছাড়া থাকতে পারবো না। আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি বাসা থেকে বের হয়ে আপনার জন্য ফ্ল্যাট রাখা চলে যান। এই সংসার আমি এতদিন ধরে রেখেছি। আমি তোকে বড় করেছি, এত বছরের মায়া ছাড়তে পারি না বাবা, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা আমার কাছে না, অতসীর কাছে চান। অন্যায় আমার সাথে না, অতসীর সাথে করেছে। তানিয়া বেগম দ্রুত এসে আমার হাতে ধরে পড়ল। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো আমার মেয়ের মতোই। বলো। আমি সাধারণভাবে উত্তর দিলাম, আপনিও তো আমার মায়ের মতোই ছিলেন, তাহলে কি করে পারলেন এতটা কষ্ট আমাকে দিতে? ক্ষমা তাদের করা যায় যারা না বুঝে ভুল করে। যারা সজ্ঞানে ভুল করে তাদের ক্ষমা করার প্রশ্নই আসে না।
আমি আর দাঁড়ালাম না, নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কিন্তু চোখে কিছুতেই ঘুম আসছে না। রাত 10টার দিকে অতসী ঘুমিয়ে পড়ছো? না। তাহলে আসো, খেয়ে নিবে, ক্ষুধা নেই। আমার উপর রাগ করো, খাবার উপর নয়। আমি কারো উপর রাগ করে নেই। তাহলে খেতে চলো। বললাম তো ক্ষুধা নেই। আচ্ছা, তো রুমে খাবার নিয়ে আসি। বললাম তো খাবো না। কিছুটা জোরে কথাটা বলতেই ইফাজ আমাকে আর কোনো কথা বলল না, সোজা রুম থেকে বের হয়ে চলে গেল। কিছুক্ষণ পর ইফাজ আবার এসে লাইটটা অফ করে আমার পাশে শুয়ে পড়ল। হয়তো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়বে, কিন্তু আমার ঘুম কিছুতেই আসছে না। একটাই চিন্তা, যে করেই হোক এখান থেকে বের হতে হবে। কি করব, কোথায় যাব জানি না, কিন্তু এটা জানি আমি এখানে থাকবো না। ইফাজ ঘুম থেকে উঠে কিন্তু পাশে অতসীকে পায় না। ইফাজ ভাবলো হয়তো রাগ করে অন্য রুমে ঘুমিয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও যখন অতসীর কোনো সাড়া শব্দ পাচ্ছে না, তখন ইফাজ উঠে বসল। কিছু একটা ভেবে ইফাজ অতসীকে কয়েকবার ডাকলো। ডাকার পরও যখন অতসীর কোনো সারা শব্দ পাচ্ছে না, তখন ইফাজ অতসীকে খুঁজতে নিচে আসে। রানু, তুমি অতসীকে দেখেছ? না দাদাভাই, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খুঁজে দেখো তো কোথায় আছে। ইফাজ রানুকে খুঁজতে বলে নিজের রুমে চলে যায়। রানু একে একে সবার রুম খুঁজতে থাকে। তানিয়া বেগমের রুমে গিয়ে জিজ্ঞেস করলো, খালাম্মা, নতুন বউ কি আপনার রুমে আসছে? না তো, কেন? ইফাজের দাদির রুমে দেখতে পারিস, অতসী তো ওই রুমে প্রায় বসে থাকে। আচ্ছা, আপনার সাথে করে কথা বলবো, আগে নতুন বউকে খুঁজে বের করে। রানু আর দেরি করলো না, দাদিমার রুমে চলে গেল। সকালবেলা করে উনি তো এখনও জায়নামাজ ছেড়েই ওঠেননি, আর ওনার রুমেও উঁকি মেরে দেখলো অতসীর কোনো অস্তিত্বই নেই। এই রানু, সাত সকালবেলা এমন ছোরের মতো উঁকি দিচ্ছিস কেন? নতুন বউকে খুঁজছিলাম। কেন, কি হয়েছে? অতসী কি এই সকাল করে আমার কাছে আসবে নাকি? কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আপনার রুমে খুঁজতে এসেছি। খুঁজে পাচ্ছিস না মানে? চোখে কম দেখিস হয়তো, তাই খুঁজে পাচ্ছিস না। আমি কানা তো, তাই না। বেশি কথা না বলে অতসীকে ফেলে বলবি আমার সাথে দেখা করতে। কালকে আসলো অথচ আমার সাথে দেখা করলো না। রানু আর কোনো কথা না বলে আমার প্রতিটি রুম ভালো করে খুঁজে, তারপর ছাদে খুঁজে, বাগানেও অতসীকে খুঁজতে যায়, কিন্তু অতসীকে কোথাও না পেয়ে হতাশ হয়ে ইফাজের রুমের দিকে যায়। দাদাভাই, নতুন বউকে তো পেলাম না খুঁজে। দাদিমার রুমে দেখেছ? হ্যাঁ। ছাদে গিয়ে দেখো, আছে হয়তো। তাও দেখেছি, কোথাও নেই। ইফাজ ফোনটা বের করে দারোয়ানকে কল দেয়, কিন্তু দারোয়ান তো অতসীকে বাসার ভিতর থেকে বাহিরে যেতে দেখেনি। অতসী বসে বসে বাসা থেকে বের হওয়ার কথা ভাবছে। সারা রাত জেগেছিল, একটু পর পর ঘড়ি দেখেছে। উঠে ঘড়িতে তাকিয়ে দেখলাম 3:49 বাজে। দেরি করলাম না, উঠে পড়লাম। আস্তে আস্তে করে রুম থেকে বের হয়ে পড়লাম। পিছনের দরজা খুলে সোজা মেন গেটের সামনে চলে গেলাম। দারোয়ান গেটে ছিল না, হয়তো উজু করতে গিয়েছে। এই ফাঁকে আমি বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বের হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। খুব কষ্ট হয়েছে বাসা থেকে বের হতে। মানুষজন নামাজে যাচ্ছে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে মানুষজন। আমি আর দাঁড়িয়ে থাকলাম না। 10 মিনিট হাঁটলেই সামনে স্টেশন। হকারদের হাঁক ডাকে বাস্তবে ফিরে আসলাম। চারপাশে মানুষ আবারও ভিড়ল, দৃষ্টি তাকিয়ে আছে, হয়তো ভাবছে এমন পোশাক পরে কেউ কেউ বাসা থেকে বের হয়ে যায়। আমি চুলগুলো ভয়ে ভালো করে বাঁধতে পারিনি। অপেক্ষা শব্দটা বরাবরই খুব খারাপ। এমনিতেই খুব ভয়ে আছি, তার উপর ট্রেন আসবে 7টায়। এতক্ষণ বসে থাকা যায় নাকি? তার উপর আবার মানুষ। সকালবেলা মানুষ কম থাকে জানতাম, কিন্তু এখন স্টেশনে এসে দেখলাম অন্য রূপ। নতুন শহরে পা রাখবো, নতুন করে নিজের জীবনটাকে সাজাবো, নতুন করে আবার বাঁচতে শিখবো। থাকবে না পিছুটান, কারো কথা শুনে আজ চলতে হবে না। ইফাজ অনেক ভেবেও কুল পাচ্ছে না যে অতসী কোথায় যাবে। অতসীর বাবার বাড়িতে কল দিল, কিন্তু অতসী সেখানেও যায়নি। হঠাৎ মনে হলো মেন গেটের সিসিটিভির কথা। ইফাজ দৌড়ে গিয়ে ল্যাপটপ নিয়ে এসে ফুটেজ বের করতেই দেখে অতসী 4:08 দিকে মেন গেট ক্রস করে। তখন দারোয়ান নামাজ পড়ছিল, মেন গেট ক্রস করে দক্ষিণের দিকে যাচ্ছে।
এরপর আর অতসীকে দেখা যায়নি। ইফাজ আর দেরি করলো না, গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে পড়ে। 7টার ট্রেন আজকে 6টায় চলে এসেছে। অতসী এতে খুব খুশি হয়েছে। ভিড়টাও কম। উফ, আল্লাহ দোয়া কবুল করেছে। এতক্ষণ বসে থাকতে খুবই বিরক্ত লাগছিল। ইফাজ ভালো করেই বুঝতে পারছে অতসী স্টেশনের দিকে আছে। এত সকালে তো গাড়ি পাবে না, তার উপর অতসীর কাছে টাকাও নেই। এজন্যই স্টেশনে আসা। ইফাজ গাড়ি থেকে নেমে দেখে ট্রেন চলে এসেছে। ইফাজ ভয় পাচ্ছে যদি অতসী ট্রেনে উঠে যায় তাহলে খুঁজে পাওয়া খুব কষ্টকর হবে। ইফাজ চারপাশে একবার ভালো করে চোখ বুলালো, কিন্তু অতসীকে কোথাও খুঁজে পেল না। ট্রেনও ছেড়ে দিচ্ছে। ইফাজ আর কিছু না ভেবে ট্রেনে উঠে পড়ল। এখন যেখানেই হোক এই ট্রেনে থাকলে আস্তে আস্তে খুঁজে পাবো। ইফাজ ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে খুঁজতে থাকে। যদি জানতো অতসী এভাবে পালিয়ে যেতে পারে তাহলে হয়তো রাতে ঘুমাতোই না। ট্রেনে উঠে শান্তিতে একটা নিঃশ্বাস নিল। এখন আর কেউ আমাকে খুঁজে পাবে না, কিন্তু কোথায় যাব কিছুই জানি না। অজানা গন্তব্যে পথ পাড়ি দিচ্ছে। সারা রাত ঘুমাতে পারিনি। এখন ঘুমে দু চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখন তো ঘুমানো যাবে না। আপনি কোথায় যাবেন জানতে পারি? চোখ তুলে উপরে তাকাতেই দেখলাম একটা ছেলে কথাটা জিজ্ঞেস করছে। আপনাকে বলতে হবে কেন? আমাকে বললে কি তুলে নিয়ে যাব? এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। মেয়ে মানুষ দেখলেই কথা বলার জন্য উঠে পড়ে লাগে। আমাদের পছন্দ হয়নি বুঝি, তাই অমন করছো সুন্দরী। পাশ থেকে অন্য একটা ছেলে বলে উঠল, ইচ্ছে করছিল লাথি মেরে ট্রেন থেকে ফেলে দিই, কিন্তু লাথি না মারলে কেউ একজন আমার গালে থাপ্পড় ঠিকই মেরেছে। পাশে ফিরে তাকাতেই দেখলাম ইফাজ। আমি সাথে সাথে ওড়না দিয়ে মুখ ডেকে নিই। এ কী হলো? ইফাজ কীভাবে জানলো আমি এখানে? আর শেষ রক্ষা হলো না। ওইদিকে আর কি হলো সেটা আর দেখিনি। বোরকা পরে বের হওয়া দরকার ছিল, তাহলে আর ইফাজ আমাকে চিনতে পারতো না। থাক না অতসী, মুখ ডাকতে হবে না। জানো, যদি আমার কোনো অপরাধ না থাকতো তাহলে এখন থাপ্পড়টা তোমার গালে ফুটতো। ওই মিয়া, ওই ছেলেদেরকে এখান থেকে ভাগিয়ে এখন তো আপনি মেয়েটার সাথে লুচুগিরি শুরু করছেন। দাঁড়িয়ে থাকা এক লোক ইফাজকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। ইফাজ রেগে উত্তর দিল, ভাই যেটা বুঝেন না ওটা নিয়ে কথা বলবেন না। সব বুঝি, এখন মেয়েটাকে নিজের হাতে নেওয়ার ধান্দা। এইটা আমার বউ, হাতে নিব মানে? লোকটা আর কোনো কথা বলল না। ইফাজ অতসীকে বলল, তোমার জন্য আজকে এসব কথাগুলো শুনতে হলো। তাতে আমার কোনো দোষ নেই। তোমাকে এসে পেয়েছি, এটাই অনেক। পরে যে স্টেশন ট্রেন থামবে ওখানেই আমরা নামবো। বাসায় যাওয়ার জন্য বাসা ছাড়িনি। অতসী, ভালোবাসাটা না জোর করে হয় না। আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসব। যখন আমাকে ক্ষমা করতে পারবে তখনই আমার কাছে এসো। আর কোনো জোর করব না তোমাকে। বিয়ে করে নিন অন্য কাউকে। আমি হাজার চেষ্টা করেও আপনার দেওয়া অত্যাচারগুলো ভুলতে পারছি না। আপনাকে দেখলেই আমার সব মনে পড়ে যায়। বললাম তো, জোর করব না। আমার বাচ্চাটার দিকে তাকিয়ে প্লিজ এমন করো না। তুমি যে বের হয়েছ, এভাবে যদি তোমার বা বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেত তখন আমি কি করতাম বলো? বাচ্চা কথাটা বলায় চুপ হয়ে যায়। এখন আমার জীবন থেকেও অনেক অনেক বেশি দামি বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখানো, মা ডাক শোনার, ছোট ছোট হাত পাগুলো স্পর্শ করা, তাকে বুকে নিয়ে ঘুমানো, এসব অনুভূতি আর যে চাই চাই। এসব ভেবে বললাম, যাব আপনার সাথে, একটা শর্তে। আমাকে বাবার বাসায় রেখে আসতে হবে। তুমি যা বলবে তাই হবে, শুধু আর কখনো এমন কিছু করবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ট্রেন থেমে গেছে। ইফাজ আর আমি ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়ি, কারণ আবার ট্রেন আসতে সময় লাগবে।
বাসে উঠে আবার স্টেশনে পৌঁছে ইফাজের গাড়িতে উঠি। ইফাজ এবার কোনো কথার খেলাফ করেনি, সোজা আমাদের বাসায় নিয়ে আসে। আমাকে দেখে মা কিছু বলতে যাবে তার আগে ইফাজ বলে ফেলল, মা অতসী এখানে থাকবে, আমি টাকা দিয়ে যাচ্ছি, প্লাস বাজারও করে দিয়ে যাচ্ছি। অতসীকে মুখের কথাটাও বলবেন না, কাজও করবেন না, আমি কাজের লোকও দিয়ে যাব। আমি রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। রাতে ঘুমাইনি, ঘুমের জন্য আমি আর চোখ খুলতে পারছি না। অতসী নাস্তা করেনি তো, এভাবে ঘুমাচ্ছ যে? দূর, মাত্র একটু ঘুম আসলো, অমনি তো ডাক দিলেন। ঘুমালাম কোথায়? ইফাজ একগাল হেসে বলল, তুমি ঘুমাও, আমি খাইয়ে দিচ্ছি। খাবো না বললাম তো, না করলে কিন্তু এখন আমার বাসায় নিয়ে যাব। হাজার বিরক্তি নিয়ে খাবার মুখে নিলাম, ক্ষুধাও লেগেছিল, কিন্তু ঘুমের জন্য খেতে যায়নি। ইফাজ অতসীকে খাইয়ে দিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কয়েকদিন যাবৎ অফিসে যাওয়া হয় না, অফিসে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুরই খোঁজ নেই। বাসায় গিয়ে রেডি হয়ে ইফাজ অফিসে চলে গেল। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 4:15 বাজে। এতক্ষণ ঘুমালাম কি করে? দেখলাম আমার পাশে একটা নতুন ফোন। হাতে নিয়ে দেখলাম ফোনটা ইফাজ পাইয়ে দিয়ে গেছে। আপু, আমি আর চোখে তাকিয়ে বললাম, কেন? শিমু কিছু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোর হাজবেন্ড তোকে ফোন দিয়েছে, এটাতে আবার কারণ লাগে নাকি? কারণ তো আছে, কই এতদিন তো ফোন দেয়নি। আচ্ছা, ইফাজ ভাইয়া আবার আসলে জিজ্ঞেস করে নিস। শিমুকে দেখে বুঝলাম আমার কথায় বেশ বিরক্ত হবেই না কেন, ও তো আর সব জানে না। আমার প্রশ্নগুলো অদ্ভুতই লাগবে ওর কাছে। আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে বাহিরে বসতেই ইফাজ কল দেয়। কখন ঘুম থেকে উঠলেন রানী? একটু আগে। খাবার খেয়েছেন? না খেলে কিন্তু আমি আসবো, পরে আবার আমাকে সহ্য করতে হবে। আমাকে সহ্য করার থেকে আগে খাবার খেয়ে নাও। খেয়েছি আমি। বাহ, ভালো তো। ডক্টর কি বলেছে শুনেছ? বেশি করে খেতে হবে, একটু সাবধানে চলাফেরা করতে হবে, বুঝলে? ইফাজ আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। এভাবেই কেটে যায় 7 মাস। অতসী এখনও বাবার বাড়িতে আছে। ইফাজ অনেক কেয়ার করেছে দূর থেকেই, অবশ্য দেখতে এসেছে 2 দিন পর পর। অতসীর প্রয়োজনীয় সব কিছু দিয়েছে। অতসীর মনটা অনেকটা পাথর। ইফাজের সাথে ভালোভাবে কথা বলে ঠিকই, কিন্তু ভালোবাসে না, শুধু কথা বলা প্রয়োজন তাই বলে, প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। হঠাৎ অতসীর লেবার পেইন ওঠে। অতসী বিছানা থেকে উঠে দাঁড়াতে গেলে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে ব্যথা সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দেয়। কিন্তু অতসীর রুমে ফ্যানের শব্দে অনেক ছিল, তাই অতসীর কান্নার আওয়াজ বাহিরে যাচ্ছিল না। অতসী বেশ কিছুক্ষণ ফ্লোরে পড়ে কান্না করতে থাকে। হঠাৎ নীল রুমে এসে এমন অবস্থা দেখে জোরে চিৎকার করে মাকে ডাকে। অতসীর মা সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করে। ইফাজকে কল দিয়ে শুধু হসপিটালে আসতে বলে। অতসীকে হসপিটাল নেওয়ার সাথে সাথে ইমার্জেন্সিতে নিয়ে যায়। ইফাজ এসে সব শুনে মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে। আমি কেন আপনাদের কাছে আমার কলিজাটা রেখে গিয়েছিলাম। এখন যদি অতসী বা বাচ্চার কিছু হয় আমি বাঁচব না। বাবা, তুমি দোয়া করো, কিছু হবে না। ইফাত জোরে চিৎকার করে বলে ওঠে, 1000বার আপনাদের মা মেয়েদের বলেছি খেয়াল রাখার জন্য। এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা মা মেয়ে 3 জন পারলেন না একটা দিন দেখে রাখতে? আমার বাসায় হলে আমি ওর পাশে থেকে উঠে যেতাম না। ইফাজ বাবা, মাথা গরম করো না, এখন এমন করার সময় নয়। মিসেস অতসীর বাড়ির লোককে আমার সাথে আসুন। ইফাজ বসা থেকে উঠে দ্রুত নার্সের সাথে চলে যায়। আপনি কে হন? পেশেন্টের হাজব্যান্ড।
এমন অবস্থায় আপনাদের খেয়াল রাখা উচিত ছিল। অতসীর কী অবস্থা? দ্রুত বি নেগেটিভ ব্লাড নিয়ে আসুন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমাকে একটু দেখতে দিবেন প্লিজ? পাগল আপনি? এমন সিচুয়েশনে আপনি ব্লাড ম্যানেজ করে নিয়ে আসুন দ্রুত। যদি লেট করেন তাহলে বাচ্চা বা মা কাউকে বাঁচানো পসিবল হবে না। ইফাজ আর দাঁড়ালো না। অতসীর ব্লাড গ্রুপ তো ইফাজের সাথে মিলে না, হয়তো পরিবারের কারোর সাথে মিলবে। তাই নীলুসীমা আর অতসীর মাকে জিজ্ঞেস করলো, আপনাদের তিনজনের মধ্যে কার ব্লাড গ্রুপ বি নেগেটিভ? ভাই, আমাদের ব্লাড টেস্ট করা হয়নি। ইফাজ রেগে গিয়ে বলল, তোমরা ব্লাড টেস্ট করো, যদি কারোর সাথে মিলে যায় তাহলে আমাকে কল দিও, আমি দেখছি কারো কাছ থেকে ব্লাড সংগ্রহ করতে পারি কিনা। ইফাজ আর দেরি করলো না, কিন্তু সব হসপিটালে কিন্তু সব নেগেটিভ ব্লাড এই মুহূর্তে নেই। ইফাজ তার বন্ধুদেরও কল দেয়, কিন্তু বি নেগেটিভ ব্লাড নেই বলে কল কেটে দেয়। লাস্ট ইফাজকে একটা হসপিটাল থেকে ব্লাড ডোনেট করে যারা তাদের নামের লিস্টের নম্বর দিয়েছে। ইফাজ অনেক জায়গায় কল দিয়ে একজনকে খুঁজে পেয়েছে। ইফাজ ব্লাড সংগ্রহ করে হসপিটালে ঢুকে। দূর থেকে অতসীর মা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে দৌড়ে যায়। মা, অতসী কেমন আছে? অতসীর মা চোখ তুলে উপরে তাকাতেই চোখের পানি টপ টপ করে নিচে পড়তে থাকে। মা, কাঁদছেন কেন? বলেন না অতসী কেমন? এই দেখুন, অতসীর জন্য ব্লাড নিয়ে এসেছি। আচ্ছা ওয়েট, আমি ব্লাড দিয়ে আসছি, তারপর বাবুকে কোলে নিব। ইফাজ, অতসী আর নেই? নেই মানে? ইফাজ পাশ ফিরে তাকাতেই দেখি নীলুসীমা ওড়নায় মুখ গুজে কাঁদছে। ইফাজের দাদি আর তানিয়া বেগম এক সাইডে বসে আছে। দাদিমা তানিয়া বেগমের কাঁধে মাথা দিয়ে আছে। তানিয়া বেগমের চোখেও পানি। ইফাজ দৌড়ে ইমার্জেন্সি কক্ষে ঢুকতেই দেখে প্রচণ্ড ব্লিডিং হয়েছে। ব্লাড দিয়ে পুরো বেড প্লাস কেবিনের কিছু অংশও ভরে গেছে। অতসীর উস্কো খুস্কো চুল, চোখে এখনো পানি জমে আছে। একটা হাত পেটে, অন্য হাত নিচের দিকে ঝুলে আছে। উপরে সাদা কাপড় দেওয়া, শুধু মুখটা বের করানো। ইফাজ ধীর পায়ে এগিয়ে গেল। বেড সাইডে বসে অতসী মাথাটা বুকে নিল। অতসী, এখন বলবা না আমাকে দেখলে তোমার কষ্ট হয়? আমি সামনে আসলে যে একটা জানোয়ার ছিলাম তা তোমার পুনরায় মনে পড়ে যায়। অতসী, বলবা না এখন? অতসী, তুমি চাইতে না আমার থেকে দূরে যেতে? দেখো না, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। অতসী, শোনো না, তুমি আমার জন্য দোয়া করতে পারতে না যেন আমি মরে যাই? অতসী, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি নিজেকে শাস্তি দেওয়ার জন্য তোমার থেকে দূরে থেকেছি। যদি জানতাম আমি তোমাকে এভাবে হারিয়ে ফেলবো তাহলে আমি কখনো দূরে থাকতাম না। অতসী, শোনো না, ভালোবাসি তো, কথা বলবে না আমার সাথে? একবার কথা বলো না। এসব কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন নাকি? লাশকে এভাবে জড়িয়ে ধরে কথা বলতে দেখেছেন কখনো? ইফাজ অতসীকে বেডে শুইয়ে বলল, লাশ কাকে বললেন? এটা আমার অতসী। ও আমার অতসী, বুঝলেন? লাশ কেন বললেন? ইফাজ নার্সের দিকে তেড়ে আসছে। ইফাজ বেশ শকড, তাই এমন করছে এটা বুঝতে পেরে ইফাজকে জোর করে নিয়ে যাওয়া হয়। অতসীর লাশ দাফন করে ফেলা হয় 2 ঘন্টার মধ্যে। ইফাজ ফ্লোরে বসে আছে। ইফাজ জোরে কাঁদতে পারে না, কিন্তু 2 চোখ লাল হয়ে আছে। ইফাজ, বাবা দেখবে না তোমার ছেলেকে? ইফাজ বলল, মা, অতসী তো চেয়েছিল ওর স্পর্শে নিজের ভেতর সুপ্ত অনুভূতির প্রকাশ করতে। অতসী আমাকে বলেছিল ওর মা হওয়ার অনুভূতি চাই, কিন্তু সৃষ্টিকর্তা নিয়ে গেল এভাবে। ইফাজ, এসব না বলে ছেলেটাকে কোলে নাও। ইফাজ 2 হাতে বাড়িয়ে নিজের অস্তিত্বকে কোলে নেয়। কোলে নিয়েই বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ বাচ্চা বুকে নিয়ে রাখে। বাবা, বলছি কি বাচ্চাটা আমি নিয়ে যাই?
আপনি আর কখনো এই কথা মুখে উচ্চারণ করবেন না। আমার ছেলে আমিই ভালো মানুষ করতে পারবো। আমার অতসীকে আপনাদের জন্য হারিয়েছি। বাবা, তুমি ছেলে মানুষ, এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। তানিয়া বেগম বলে উঠল, আমি আছি। ইফরাজকে যেমন মানুষ করেছি, ঠিক এই বাচ্চাটাও আমি ঠিকই মানুষ করতে পারবো। ইফরাজ আর তানিয়া বেগম মিলে ছেলেটাকে মানুষ করার দায়িত্ব নেয়। ইফরাজ ছেলেকে বাবা মায়ের আদর দুটোই দেয়। ছেলের নাম রেখেছে আহমেদ আব্রাহাম স্পর্শ। 20 বছর পর রোল কল করা হচ্ছে, সবাই মনোযোগ দাও। রোল 1 2 3 এভাবে বলতে বলতে স্যার যখন রোল নম্বর 63 স্পর্শ স্যার নামটা উচ্চারণ করতে দুইজন একবারে বলে উঠল, প্রেজেন্ট স্যার। পুরো ক্লাস দুজনের দিকে তাকিয়ে আছে, একজন ছেলে একজন মেয়ে। এই মেয়ে, বসো। তুমি কি স্যার নাকি? স্পর্শ, সরি স্যার, কিন্তু এই মেয়েটা দাঁড়ালো কেন? মেয়েটা বলে উঠল, স্যার আমার নামও স্পর্শ। হে, তোমার ফ্যামিলি কি আর নাম খুঁজে পায়নি? তোমাকে ছেলেদের নাম দিয়ে বসে আছে। হাফ ছেলে হাফ মেয়ে কোথাকার। স্পর্শ, সবসময় বেয়াদবি না করলেও পারো। সারা বছর রোল ছিল তোমার 100-র পরে, আজ কীভাবে 63 হয় তোমার? হতে পারে নাকি এমন যে মেয়েটার নামও স্পর্শ? স্পর্শ আর কোনো কথা বলল না। আজকে প্রথম ক্লাস, নয়তো বুঝাতো মেয়েটাকে স্পর্শে মুখে মুখে তর্ক করলে কি হয়। মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে স্পর্শ। বারবার ফেল করে কোনো রকম এসএসসি টপকে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। এই কলেজের সবাই তাকে এক নামে চেনে, কারণ সবাই 10 বছর যাবৎ স্কুল পড়লেও স্পর্শ 13 বছর যাবৎ পড়ছে। যে এইচএসসিতে একবার ফেল, এসএসসিতে 2 বার ফেল, তাই সবাই F2 দি পাওয়ার 3 নামেই ডাকে। F2 দি পাওয়ার 3 নামে 3 বার ফেল, কিন্তু স্পর্শে আড়ালে সবাই এই নাম ধরে ডাকে, সামনে কেউ ডাকার সাহস পায় না। পড়ালেখা না করলেও মারপিটে দুষ্টুমিতে 1 নম্বর। ক্লাস শেষ, স্পর্শ ক্যাম্পাসের বকুলতলায় বসে আছে, সাথে তার আর ছেলে ফেলে। ক্লাসে সেই মেয়েটা যাচ্ছিল, স্পর্শ জোরে ডাক মারে, এই যে হাফ লেডিস। আর কোনো নাম পেল না, আমার নাম রাখলো কেন তোমার বাবা মা? মেয়েটা বুঝতে পারে তাকেই এই কথা বলেছে। মেয়েটা রেগে এসে বলল, শুনুন, আমার নাম স্পর্শিয়া, কিন্তু পিএইচসি এক্সামের সময় স্যার আমার নাম ভুল করে স্পর্শ লিখে দেয়। সংশোধন করতে পারিনি, তাই এই ভুল হয়েছে। নিজের জন্য নাম দিবা কলেজে। আমি কি করব? সবাই আমাকে এই নাম ধরে ডাকে। সবাইকে তোমার আকিকা দিয়ে দাওয়াত খাওয়াবা, তাহলে নতুন নাম ধরে সবাই ডাকবে। আর যদি কেউ স্পর্শ বলে তাকে তাহলে মেরে তোমার কোমর ভেঙে দিব। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক দিবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, নতুন নতুন গল্প পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।